বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় বিদ্যার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি এই বাংলাদেশ সহ বিশ্বব্যাপী প্রাণঘাতী মহামারী ও দুর্যোগ মুহূর্তে তোমরা সবাই বাড়িতে থেকে ভালো আছো, সুস্থ আছো। ইনশাআল্লাহ তোমাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তোমরা জানো যে আমরা সবাই এখন স্বাভাবিক জীবন যাপন করতে পারছি না। আমাদের সামনে অনেক বাধা বিপত্তি। গত মার্চ 17, 2020 তারিখ থেকে তোমাদের ক্লাসে পাঠদান বন্ধ রয়েছে, তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই জন্যে সেই থেকে তোমাদের সাথে আমাদের কোনো যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। কিন্তু এই অনলাইন ডিজিটাল ক্লাসের মাধ্যমে আবার যোগাযোগের একটা মাধ্যম তৈরি হয়েছে। সেই সুবাদে তোমরা আমাদের ভিডিওতে দেখছো হয়তোবা, কিন্তু সেটা আমাদের পক্ষে তোমাদের দেখা সম্ভব হচ্ছে না। তবে আমরা আশা করি যে অতি শীঘ্রই গোটা বিশ্বসহ আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। তবে টেনশন তো একটু হচ্ছে। এই বৈশ্বিক কারণ তোমরা শ্রেণীকক্ষে না আসতে পারলেও বাসায় নিজ নিজ অবস্থান থেকে আমাদের ক্লাস ভিডিওগুলো দেখো এবং পড়ালেখা চালিয়ে যাও, কারণ তোমাদের পড়ালেখার বাইরে কোনো বিকল্প নাই। আমি প্রফেসর মোহাম্মদ মঈনুদ্দিন, বিভাগীয় প্রধান, ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী। তোমাদের সঙ্গে ক্লাসে আছি। পাঠ পরিচিতি। আমাদের বিষয় নাম ইসলামের ইতিহাস সংস্কৃতি। শ্রেণী ডিগ্রি পাস তৃতীয় বর্ষ এবং অনার্স তৃতীয় বর্ষ। যারা পাস কোর্স, ডিগ্রি পাস কোর্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী, তোমাদের সবার জন্যে এই ক্লাসটি কাজে লাগবে। তোমরা আশা করি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবা। এই পত্রের এটি দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাস আমরা অলরেডি সম্পন্ন করেছি। এই পত্রের পাঠ শিরোনাম পারস্য মধ্য এশিয়ার মুসলমানদের ইতিহাস 1300 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। ইংরেজি টাইটেল হিস্ট্রি অফ দি মুসলিমস ইন পার্সিয়া অ্যান্ড সেন্ট্রাল এশিয়া 13th to 18th সেঞ্চুরি। পেপার কোড, তোমরা যারা ডিগ্রি পাস কোর্সের শিক্ষার্থী তোমাদের জন্য 13-16-03, 13-16-03। আর যারা অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী তোমাদের জন্য এই পত্রের কোড হচ্ছে 23-16-01। আজকে আমরা এই ক্লাসে প্রথম ক্লাসের পর থেকে, প্রথম ক্লাস যেখানে শেষ করেছিলাম তারপর থেকে আলোচনা করব, অর্থাৎ আফসারি বংশ, আবদালি বংশ, পানিপথের তৃতীয় যুদ্ধ, জান্দ বংশ, মুসলিম বিশ্বের পশ্চিমা সম্প্রসারণ, এগুলো আমরা সংক্ষেপে জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম ক্লাসে এই পত্রের আউটলাইন সম্পর্কে বলেছিলাম, অর্থাৎ সিলেবাস। সেগুলা আশা করি তোমরা সিলেবাস সংগ্রহ করেছো এবং দেখেছো, কারণ যে কোনো বিষয়, যে কোনো পত্র পড়তে গেলে আমাদের সিলেবাস সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। আমরা প্রথম ক্লাসে কিছু গ্রন্থের নামও বলেছিলাম। এই গ্রন্থগুলো তোমরা সংগ্রহ করে অবশ্যই পড়বা। এছাড়া বাংলা মিডিয়ামে বাজারে অনেক গ্রন্থ রয়েছে। তাছাড়া গুগলে পত্র সম্পর্কে
বিস্তারিত তথ্য রয়েছে, সেখান থেকে সংগ্রহ করে তোমরা পড়াশোনা করতে পারো। তবে পড়াশোনা তোমাদের এনিহাও করতেই হবে। প্রথমে আজকে আমরা আলোচনা করব আফসারি বংশ সম্পর্কে। এই আফসারি বংশ (1376 থেকে 1796 পর্যন্ত রাজত্ব করেছে। নাদির শাহ দস্তগীর দুর্গনগরে আফসারের কেরুক্লু গোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতা ইমাম কুলি ছিলেন একজন গবাদি পশুপালক, যিনি মাঝে মাঝে উষ্ট্রচালক ও কোটমেকার হিসেবেও কাজ করতেন। নাদির যখন ছোট তখন তার পিতা মৃত্যুবরণ করেন। কিংবদন্তি অনুসারে নাদির ও তার মাতা উজবেক বা তুর্কি দ্বারা দাস হিসেবে কাজ শুরু করেন, কিন্তু নাদির সেখান থেকে পালাতে সক্ষম হন। তিনি এরপর একটি সৈন্যবাহিনীতে যোগদান করেন এবং পরবর্তীকালে প্রধান হয়ে ওঠেন। আফসার উপজাতীয় গোত্রের সর্দারের পৃষ্ঠপোষকতায় তার পদমর্যাদা বাড়তে শুরু করে এবং তিনি ক্ষমতাশালী সামরিক ব্যক্তিত্বে পরিণত হন। নাদির স্থানীয় গোত্রপ্রধান বাবা আলী বেগের 2 কন্যাকে বিয়ে করেন। নাদির শাহ আফসার বা নাদির শাহ নাদির কুলি বেগ হিসেবেও পরিচিত। ইরানের শাহ হিসাবে শাসন করেছেন এবং তিনি ছিলেন আফসারিদ রাজবংশের প্রতিষ্ঠাতা। তার প্রথম সামরিক দক্ষতার কারণে কোনো ইতিহাসবিদ তাকে ফ্রান্সের নেপোলিয়ন বা দ্বিতীয় আলেকজান্ডার হিসেবে আখ্যায়িত করেছেন। হুতাকি আফগানদের দ্বারা বিদ্রোহ শুরু হলে ইরানে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। তারা পারস্যের শাহ সুলতান হুসাইনকে সহজেই ক্ষমতাচ্যুত করে। ওসমানীয় ও রাশিয়া উভয় পারস্যের বিভিন্ন অঞ্চল দখল করে নেয়। ঠিক এরকম পরিস্থিতিতে নাদির শাহ ক্ষমতা আরোহণ করেন। তিনি ক্ষমতা আসার পর পারস্যের অঞ্চলগুলোকে পুনরায় একত্রিত করতে সক্ষম হন এবং সেখান থেকে দখলদারীদের উচ্ছেদ করেন। 1736 খ্রিস্টাব্দে সাফাভিদ রাজবংশের শাসককে ক্ষমতাচ্যুত করে নিজেকে ইরানের শাহ হিসাবে তিনি ঘোষণা করেন। 1736 সালেই তিনি শাহ হিসাবে নিজেকে ঘোষণা করেন। তার অনেক সামরিক অভিযান তার সাম্রাজ্য বহুল অংশে বৃদ্ধি করে এবং চতুর্দিকে তার সাম্রাজ্যের পরিধি বাড়তে থাকে। তিনি বর্তমান ইরান, ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, ভারত, জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, রাশিয়া, ওমান, পারস্য উপসাগরের অঞ্চলকে তার সাম্রাজ্যের অধীনে নিয়ে আসেন। তার এই বিজয় তাকে মধ্যপ্রাচ্যের সার্বভৌম ক্ষমতাধর হিসেবে প্রতিষ্ঠা করেছিল, কিন্তু 1747 সালে তাকে হত্যা করার পরপরই তার সাম্রাজ্য ধ্বংসের দিকে যেতে থাকে। নাদির শাহকে এশিয়ার ইতিহাসের সর্বশেষ মহান সামরিক বিজেতা হিসেবে ঐতিহাসিকরা উল্লেখ করেছেন। তাকে উসমানী ও মুঘল সাম্রাজ্যের মাঝেও ইরানের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার জন্য কৃতিত্ব দেওয়া হয়ে থাকে। পারস্য সম্রাট নাদির শাহ
50,000 সৈন্য নিয়ে ভারত আক্রমণ করেন। নাদির শাহ ভারতবর্ষ দখলের পর তার সেনাবাহিনী 20 থেকে 30,000-এর মতো নিরপরাধ মানুষকে নির্বিচারে হত্যা করেছিল, লুট করে নিয়েছিল প্রচুর ধন সম্পদ। বলা হয়ে থাকে এই লুটপাটের পরিমাণ এত বিশাল ছিল যে নাদির শাহ তার সৈন্যরা যখন লুটের মালামাল নিয়ে ফিরছিল তখন প্রায় 150 মাইল দীর্ঘ লাইন তৈরি হয়েছিল। শাহজাহানের ময়ূর সিংহাসন থেকে শুরু করে রাজকোষের সব সম্পদ, প্রচুর মণিমুক্তা সহ রাজকীয় সোনাদানা ব্যয়, যার মূল্য সেই সময় হিসেবে ভারতীয় টাকায় কোটি টাকার সমান সেই সময়। তবে অদৃষ্টের পরিহাস, 1747 সালে নাদির শাহ যখন নিজ দেশে ফিরছিলেন, যাত্রাপথে এক তাঁবুতে অবস্থানকালীন সময়ে তাকে হত্যা করা হয়। তাকে যে হত্যা করে সেই হত্যাকারী আহমদ শাহ যাত্রাপথে অসুস্থ হয়ে মারা যান। পথে আহমদ শাহর মৃত্যু হওয়ার সেই লুট করা সম্পদ কোথায় লুকানো আছে তা আর উদ্ধার করা সম্ভব হয়নি। অনেকে অনুমান করেন হিন্দুকুশ পর্বতমালার কোনো এক সুড়ঙ্গে নাদির শাহের এই খাজানা লুকানো রয়েছে। তবে কিছু ধনরত্ন যেমন ময়ূর সিংহাসন, যা বর্তমানে ইরানে রয়েছে, এবং কোহিনূর হীরা, যা ইংল্যান্ডের রানীর মুকুটে শোভা পাচ্ছে, উদ্ধার করা সম্ভব হলেও লুণ্ঠিত অনেক সম্পদের খোঁজ আজও পাওয়া যায়নি। এখানে আমরা নাদির শাহের চিত্র দেখছি। নাদির শাহের দুটি চিত্রই নাদির শাহের। পরবর্তী চিত্রটিও নাদির শাহের। প্রিয় বিদ্যার্থীরা, এখন আমরা আবদালি বংশ সম্পর্কে জানার চেষ্টা করব, যে বংশ 1747 থেকে 1842 পর্যন্ত রাজত্ব করেছিল। আবদালি বংশ বর্তমানে দুররানি বংশ নামে পরিচিত। আবদালিগণ আফগানিস্তানের সারবানি বংশের লোক এবং জাতিগতভাবে অবিমিশ্রিত আফগান। আবদালিগণ নিজ ঐতিহ্য অনুযায়ী তারা আবদাল ইবনে তারিমের নাম অনুসারে তাদের নামকরণ করেছেন। আবদালি আফগান দীর্ঘদিন ধরে কান্দাহারে বসবাস করে আসছিল। 1598 খ্রিস্টাব্দে শাহ আব্বাস জনৈক সাধুকে আবদালি আফগানদের নেতা মনোনীত করে তাকে মীর আফগানি উপাধি প্রদান করেন। এজন্য আবদালি গোত্রপতিগণ সাফাভি আমলে নিজেদের নামের সাথে সাধুর নাম অনুসারে সাধু যায় ব্যবহার করতেন। সাফাভি বংশের প্রতি 100 বছর অনুগত থেকে তারা শক্তি সঞ্চয় করে গালজাই আফগানদের সাথে প্রতিযোগিতা শুরু করে এবং এক পর্যায়ে স্বাধীন হয়ে যায়। অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে আবদালিগণ আবদুল্লাহ বিন সাধুজায়ের নেতৃত্বে হিরাতে স্বাধীনতা ঘোষণা করে এবং মেশেদ আক্রমণ করে। আবদুল্লাহ খান সাধুজায় ও তার পুত্র আসাদুল্লাহ খান সাধুজায়ের নেতৃত্বে আবদালিদের সাফল্যে গালজাই আফগান নেতা মীর মাহমুদ অত্যন্ত ঈর্ষান্বিত হন। 1721 খ্রিস্টাব্দে তিনি আবদালিদের শায়েস্তা করার জন্য অগ্রসর হন। ফলে উভয়ের মধ্যে দিলরাম নামক স্থানে এক প্রচণ্ড যুদ্ধ হয়। এই যুদ্ধে আবদালিগণ পরাজিত হয় এবং আসাদুল্লাহ খান এই যুদ্ধে
নিহত হন। সাফাভি সুলতান হুসাইন মীর মাহমুদকে কান্দাহারের প্রাদেশিক শাসনকর্তা পদে নিয়োগ করেন এবং কুলি খান উপাধিতে ভূষিত করেন। জামান খান একজন নিষ্ঠুর প্রকৃতির নেতা ছিলেন। তার নির্মম অত্যাচারের জন্য আবদালীগণ তাকে পদচ্যুত করে তার পুত্র জুলফিকারকে নেতা নির্বাচিত করেন। জুলফিকার যদিও হিরাতের বাইরে আবদালীদের মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারেননি, তবুও তিনি নিজেদের স্বাধীন অস্তিত্ব বজায় রেখে অভ্যন্তরীণ শৃঙ্খলা আনতে সক্ষম হয়েছিলেন। তবে অষ্টাদশ শতাব্দীর তৃতীয় দশক পর্যন্ত আবদালী আফগানদের একটি সম্মিলিত আফগান জাতীয় রাষ্ট্র গঠনের পরিকল্পনা লক্ষ্য করা গেছে, আর এ অসাধ্য সাধন করেন অষ্টাদশ শতাব্দীর চতুর্থ দশকে জামান খান সাধুজায় এর দ্বিতীয় পুত্র আহমদ শাহ। নাদির শাহের ইন্তেকালের পর আহমদ শাহ 1747 সনে নিজেকে কান্দাহারের বাদশাহ বলে ঘোষণা করেন। 1731 সনে আফসারিদ বংশের নেতা নাদির শাহ হিরাত অধিকার করলে আবদালীগণ তখন আহমদ শাহের নেতৃত্বে নাদিরের সেনাবাহিনীতে যোগদান করেন। পরবর্তীতে আহমদ শাহ নাদির শাহের একজন সুদক্ষ সেনাপতি হিসাবে তার সামরিক দক্ষতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছিলেন। আহমদের দক্ষতায় প্রীত হয়ে নাদির শাহ আবদালীকে তাদের আদি আবাসভূমি কান্দাহারে পুনর্বহালের মাধ্যমে পুরস্কৃত করেন। 1747 সনে নাদির শাহের মৃত্যুর পর তার সাম্রাজ্যে চরম অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ফলে পারস্যের সিংহাসন দখলের জন্য আফগান, উজবেক ও পারসিকদের মধ্যে এক প্রচন্ড সংঘাত শুরু হয়। আহমদ খান প্রথমবার এই সংঘর্ষে পরাজিত হয়ে 3000 অশ্বারোহী সৈন্য নিয়ে কান্দাহারে ফিরে যান। তবে প্রতিমধ্যে তিনি কালাত-ই-নাসিরি শহরে রাজকীয় কোষাগার হতে নাদিরের জমাকৃত ধন সম্পদের কিছু অংশ দখলে নিতে সক্ষম হন। এর মধ্যে কোহিনূর মণিটি ছিল অন্যতম। তবে আহমদ কান্দাহারে ফিরে এসে নিজেকে বাদশাহ বলে ঘোষণা করেন এবং কান্দাহারের সিংহাসনে আরোহণ করেন। আহমদ শাহ কান্দাহারকে রাজধানী বলে ঘোষণা করেন এবং এর নতুন নাম দেন আহমদ শাহী নগরী। আহমদ শাহ পারসিকদের অনুকরণে তাজিক, ইউসুফজাই ও কিজিলবাজদের সমন্বয়ে একটি শক্তিশালী সেনাবাহিনী গঠন করেন এবং এর নাম দেন গুলাম শাহী বাহিনী। আহমদ শাহের কৃতিত্বের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ভারত আক্রমণ, বিশেষ করে তৃতীয় পানিপথের যুদ্ধ। তিনি 1747 সন থেকে 1769 সন পর্যন্ত 9 বার ভারত আক্রমণ করেন। তিনি 1747-48 সনে সর্বপ্রথম কাবুল ও পেশোয়ার অধিকার করার মধ্য দিয়ে ভারত আক্রমণ শুরু করেন। এদিকে 1757 সনে মারাঠা অধিপতি রঘুনাথ রাও দিল্লি অধিকার করেন। দিল্লির সম্রাট ছিলেন মুঘল সম্রাট আহমদ শাহ। মারাঠাদের উত্থান ও কার্যকরী সাফল্যে ভারতে মুসলিম রাজত্বের ভবিষ্যৎ বিপন্ন হওয়ার আশঙ্কায় রোহিলাখণ্ডের শাসনকর্তা নাজির উদ্দৌলা আবার ভারত আক্রমণে আহ্বান জানান। ভারতের বিখ্যাত মুসলিম চিন্তাবিদ শাহ ওয়ালিউল্লাহ মুসলমানদের রক্ষার জন্য আবদালীকে আমন্ত্রণ জানান। আহমদ শাহ এক বিশাল সৈন্যবাহিনী নিয়ে মারাঠাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য ভারত অভিযানে অগ্রসর হন। প্রিয় শিক্ষার্থীরা, স্লাইডে আমরা আহমদ শাহ আবদালীর একটি চিত্র দেখছি। আবদালী বংশের আহমদ শাহ আবদালী। আমরা এখন পানিপথের তৃতীয় যুদ্ধ সম্পর্কে
সংক্ষেপে জানার চেষ্টা করব। 1760 সনে সদাশিব রাওয়ের নেতৃত্বে মারাঠা বাহিনী প্রথমে দিল্লি আক্রমণ করে এবং শহরবাসীর উপর জুলুম, লুণ্ঠন, অত্যাচার চালিয়ে দিল্লি দখল করে। এ সংবাদে আহমদ শাহ আবদালী ভারতের মুসলমানদের রক্ষা মারাঠাদের নাগপাশ হতে দিল্লিকে মুক্ত করার জন্য লাহোর থেকে রওনা হন। রোহিলাখণ্ডের প্রধান ও অযোধ্যার নবাব সসন্নে আবদালীর সাথে মারাঠা বিরোধী অভিযানে যোগদান করেন। ফলে 1761 সালের 14 জানুয়ারি আহমদ শাহের নেতৃত্বে মুসলিম বাহিনী তৎকালীন ভারতের বিক্রমশালী মারাঠা বাহিনীর মধ্যে প্রচন্ড যুদ্ধ শুরু হয়। ইতিহাসে যুদ্ধ পানিপথের তৃতীয় যুদ্ধ নামে পরিচিত। আমরা জানি 1526 খ্রিস্টাব্দে পানিপথ নামক স্থানে লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদির সঙ্গে মুঘল বংশের প্রতিষ্ঠাতা বাবুরের যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে, এবং দ্বিতীয় যুদ্ধ হয়েছিল আফগান সেনাপতি হিমুর সঙ্গে সম্রাট আকবরের। আর এখন আমরা জানতে যাচ্ছি যে পানিপথের তৃতীয় যুদ্ধ। এই যুদ্ধে মারাঠাদের নেতৃত্ব দেন সেনাপতি ও মারাঠা সাম্রাজ্যের ভাবি উত্তরাধিকারী ভাস রাও। ভারতের পানিপথ নামক স্থানে ইতিহাস খ্যাত এই যুদ্ধে মারাঠা বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয় এবং বিজয়ী বেশে আহমদ শাহ আবদালী দিল্লি প্রবেশ করেন। তিনি মুঘল সাম্রাজ্যের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সম্রাট শাহ আলমকে দিল্লির সিংহাসনে পুনঃপ্রতিষ্ঠিত করেন এবং অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলাকে প্রধানমন্ত্রী এবং নাজিব-উদ-দৌলাকে আমিরুল উমরা উপাধিতে ভূষিত করেন। এই যুদ্ধের ফলাফল সম্পর্কে বলা যায়, ভারতের ইতিহাসে পানিপথের এই তৃতীয় যুদ্ধ একটি ভাগ্য নিয়ন্ত্রণকারী যুদ্ধ। এই যুদ্ধে ৭৫,০০০ মারাঠা সৈন্য প্রাণ হারায় এবং তাদের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। ঐতিহাসিকগণ এই যুদ্ধকে মারাঠাদের সমাধিস্থল বলে বর্ণনা করেছেন। এই যুদ্ধের পরাজয়ের ফলে মারাঠাদের ঐক্যবদ্ধতা সংহতি যেমন বিনষ্ট হয়, তেমনি ভারতে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন চিরতরে ধূলিসাৎ হয়ে যায়। পেশোয়ারের মর্যাদা ক্ষুণ্ণ হয় এবং দিল্লির মর্যাদা পুনঃ প্রতিষ্ঠিত হয়। এই যুদ্ধের প্রত্যক্ষ ফলাফলের ন্যায় এর কতকগুলো পরোক্ষ ফলাফল বিশেষভাবে উল্লেখযোগ্য। এই যুদ্ধে মারাঠাদের পরাজয়ের ফলে হায়দ্রাবাদে নিজাম তার রাজ্যকে আসন্ন ধ্বংসের হাত থেকে রক্ষা করার সুযোগ পেয়েছিল। মহীশূরের হায়দার আলীর নেতৃত্বে অপর একটি মুসলিম রাজ্য প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছিল। সর্বোপরি ভারতে মুসলমানগণ ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ পায়। ১৭৬২ সনে আহমদ শাহ আবদালী ষষ্ঠবারের মতো ভারত আক্রমণ করেন, শুধুমাত্র শিখদের দমন করার জন্য। এই অভিযানে শিখরা পরাজিত হলেও ১৭৬৪ সন থেকে ১৭৬৯ সন পর্যন্ত আবদালীকে আরো ৩টি অভিযান পরিচালনা করতে হয়। তবে দিল্লিকে আফগান সাম্রাজ্যভুক্ত করা আহমদ শাহের কোনো ইচ্ছা ছিল না। ১৭৭৩ খ্রিস্টাব্দ পর্যন্ত ২৬ বছর দাপটের সাথে রাজত্ব করার পর তিনি কান্দাহারে ইন্তেকাল করেন। স্বাধীন আফগান রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে তিনি ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। তার এই অভূতপূর্ব অবদানের জন্য আফগান জনগণ তাকে বাবা বা জাতির জনক উপাধিতে ভূষিত করেন। যা হোক, তিনি মৃত্যুকালে কোনো উত্তরাধিকারী রেখে যান নাই। তাই তার মৃত্যুর পর তার পুত্রদের মধ্যে কান্দাহারের সিংহাসন নিয়ে প্রচন্ড গৃহ বিবাদ শুরু হয়। তিমুর শাহ পিতার মৃত্যুকালে হীরাতে অবস্থান করছিলেন। তিনি পিতার মৃত্যুর সাথে সাথে কান্দাহারে এসে পৌঁছান
তিনি কান্দাহারে এসে ভ্রাতা সুলাইমানকে হত্যা করে কান্দাহারে সিংহাসন দখল করেন বা সিংহাসনে আরোহণ করেন। সিংহাসনে আরোহণ করেই তিনি রাজধানী কাবুলে স্থানান্তর করেন। তিমুর শাহের মৃত্যুর পর তার পুত্র জামান শাহ কাবুলের সিংহাসনে আরোহণ করেন। তিনি একজন অযোগ্য শাসক ছিলেন। ফলে 1800 সনে তাকে ক্ষমতাচ্যুত করে তার ভাই শাহ সুজা সিংহাসন দখল করেন। তিনি তার ভাই মাহমুদ কর্তৃক ক্ষমতাচ্যুত হন। এভাবে শেষের দিকে ঘন ঘন শাসকের পরিবর্তন হতে থাকে, যা অনাকাঙ্ক্ষিত। এমত অবস্থায় তারা অভ্যন্তরীণ ও বৈদেশিক শত্রু দ্বারা পরিবেষ্টিত হয়ে অত্যন্ত ঝুঁকির মধ্যে পড়ে যান। আবদালীদের এই দুর্বলতার সুযোগ গ্রহণ করে বারাকজাই নামক এক সম্প্রদায়ের বিচক্ষণ ও ধূর্ত নেতা ফাতে খান বিদ্রোহ ঘোষণা করেন। ফাতে খানের ভাই দোস্ত মোহাম্মদের অধীনে বারাকজাইগণ 1842 সনে আবদালীদের পরাজিত করে বারাকজাই বংশের শাসন প্রতিষ্ঠা করেন। প্রিয় বিদ্যার্থীরা, আমরা স্লাইডে পানিপথের তৃতীয় যুদ্ধের একটি দৃশ্য দেখছি। কিভাবে সামনাসামনি যুদ্ধ হতো সেটা এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। এবারে আমরা আলোচনা করব জান বংশ নিয়ে। জান বংশ ক্ষমতায় ছিল 1750 থেকে 1794 খ্রিস্টাব্দ পর্যন্ত। আফসারি বংশের নাদির শাহের পৌত্র শাহরুখের পরাজয়ের পর করিম খানের নেতৃত্বে জান বংশের উত্থান ঘটে। করিম খান তার প্রতিদ্বন্দ্বী কাজার বংশকে পরাজিত করে পারস্যের ইতিহাসে জান বংশের সূচনা করেন। করিম খান একজন সাধারণ সৈনিক থেকে স্বীয় প্রতিভা বলে সিংহাসনে স্বীয় বংশের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। তিনি প্রথম জীবনে নাদির শাহের একজন সৈনিক ছিলেন। বিভিন্ন প্রতিকূল অবস্থা অতিক্রম করে তিনি পারস্যের সর্বোচ্চ পদে উন্নীত হতে সক্ষম হয়েছিলেন। তিনি নিজ কৃতিত্ব বলে বসরা, ফার্স, ইস্তান, জিলান, ইরাক প্রভৃতি স্থানে নিজ প্রভুত্ব কায়েম করেন। করিম খান শাসক হিসেবে যথেষ্ট যোগ্যতার পরিচয় দিয়েছিলেন। তিনি সিরাজে রাজধানী স্থাপন করে সেখানে বহু প্রাসাদ নির্মাণ করে সেখানকার জৌলুস বহুগুণে বৃদ্ধি করেছিলেন। তিনি কৃষি ও বাণিজ্যের উন্নতির জন্য সর্বাত্মক চেষ্টা করেন। তার মানবিক শাসনে ঘরে ঘরে শান্তি প্রতিষ্ঠিত হয়। সকল পারসিকই তার শাসনে তুষ্ট ছিল। তিনি ছিলেন মহান দেশপ্রেমিক, পারস্যের একজন শুভাকাঙ্ক্ষী। তিনি আমোদ প্রমোদ ভালোবাসতেন। তিনি নিরক্ষর ছিলেন, কিন্তু শিক্ষিত লোকের সমাদর করতেন। নগরের কোনো অংশে গীত স্রোত না হলে তিনি তার কারণ তদন্ত করে গায়িকা দিগকে অর্থ দিয়ে গান করাতেন। তিনি দেশে ব্যবসা বাণিজ্যের উন্নতির দিকে নজর দেন। সে যুগে তার ন্যায় শাসক খুবই বিরল ছিল। ঐতিহাসিকদের মতে তিনি নাদিরের মতো বীরও ছিলেন না বা শাহ আব্বাসের মতো কৌশলী ছিলেন না। কেবল ক্ষমা, মহানুভবতা, সুশাসন ও জনপ্রিয়তার জন্যই তিনি পারস্যের একচ্ছত্র অধিপতি হয়েছিলেন। এ সত্ত্বেও তিনি শাহ উপাধি ধারণ করেন নাই। তিনি পারস্যের রাজধানী ইস্পাহান হতে সিরাজে স্থানান্তর করেন। সিরাজে রাজধানী স্থানান্তর করে তিনি এখানে নানা প্রকার ইমারত, কারুকার্য খচিত সুরম্য প্রাসাদ, বিভিন্ন প্রকার সাজসজ্জায় মনোরম করে তোলেন। আজও পারস্যের জনগণ করিম খান জানদের নাম ভক্তির সাথে উচ্চারণ করে থাকেন। 1779 সনে তিনি মৃত্যুবরণ করলে জান বংশের অভ্যন্তরে দীর্ঘস্থায়ী অন্তর্কলহের সূচনা হয়। ফলে এই বংশ ক্রমাগত ধ্বংস হয়ে যায়।
করিম খানের পরে বংশের আরো 6 জন শাসক 1794 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। শেষ শাসক ছিলেন লুৎফে আলী, তিনি 8 বছর শাসন করে মারা গেলে কাজার বংশের শাসন শুরু হয়। বিদ্যার্থীগণ, আমরা স্লাইডে করিম খান জামদের দুটি চিত্র দেখছি। আমরা এখন দেখব বা জানার চেষ্টা করব মুসলিম বিশ্বে পশ্চিমা সম্প্রসারণ, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ফলাফল। এই সম্প্রসারণের ফলে মুসলিম বিশ্বে যে পশ্চিমা সম্প্রসারণবাদের উৎপত্তি হয়েছিল বা সম্প্রসারণ ঘটেছিল, এর ফলে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ফলাফল কি হয়েছিল সেটা জানার চেষ্টা করব। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইসলাম, দ্রুত বর্ধনশীল ধর্ম হিসাবে এটি অতুলনীয়। মোট জনসংখ্যার অন্তত 5 ভাগের 1 ভাগ, কিন্তু মুসলমানদের অজাতশত্রু খ্রিস্টানরা ইসলামের জন্মলগ্ন থেকে এর বিরোধিতা করে আসছে। বিশেষ করে মধ্যযুগে 250 বছর ধরে ইউরোপীয় খ্রিস্টানরা মুসলমানদের সাথে ক্রুসেড তথা ধর্মযুদ্ধে লিপ্ত ছিল। 1991 খ্রিস্টাব্দে কমিউনিস্ট সাম্রাজ্য সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পর খ্রিস্টান জগৎ মুসলমানদের টার্গেট করে এবং অলিখিত ক্রুসেডে জড়িয়ে পড়ে। সর্বত্র মুসলমানদের ঢালাওভাবে মৌলবাদী আখ্যায়িত করে সারা বিশ্বের সামনে তাদেরকে চরমপন্থী ও গোড়া প্রতিপত্ত করার প্রয়াস চালিয়েছে এবং এখনো চালাচ্ছে। ফিলিস্তিনি ও ইহুদি দ্বন্দ্ব, লেবাননের গৃহযুদ্ধ, ফিলিপাইনের মৌর মুসলমানদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের সংগ্রাম, মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের নির্যাতন, চীনে উইঘুরদের শোষণ, কাশ্মীর মুসলিম জনতার উপর দমন, ককেশাসের চেচনিয়া মুসলমানদের বিরুদ্ধে রুশদের বর্বরোচিত আক্রমণ, সর্বোপরি বলকানে ফ্যাসিস্ট স্লাভদের সার্বিয়া বাহিনী কর্তৃক বসনিয়ায় মুসলমানদের গণহত্যা, এসব মুসলিম বৈরী জগতের অপতৎপরতার জ্বলন্ত উদাহরণ। ইরানের পাশ্চাত্যের সম্প্রসারণ নীতি সম্পর্কে বলা যায়, করিম খান জামদের ইন্তেকালে পারস্যের রাজনৈতিক আকাশে উল্লেখ্য যে এই ইরানেরই প্রাচীন নাম বা পূর্ব নাম পারস্য। যা হোক, এই পারস্যের রাজনৈতিক আকাশে অমানিসার ঘন ঘটা দেখা দেয়। একান্ত স্বার্থে বৃহৎ শক্তিবর্গ পারস্যভূমি নিজ নিজ কর্তৃত্বে নেওয়ার প্রতিদ্বন্দ্বিতা শুরু করেন। 1800 শতাব্দীতে রাশিয়া জর্জিয়া করতলগত করে। নেপোলিয়ন 1807 সনে তিলসিতের সন্ধিতে রাশিয়াকে ঘায়েল করার লক্ষ্যে পারস্য ফ্রান্সের সাথে একটি চুক্তি করে। রাশিয়াকে উভয় দেশের শত্রু প্রতিপন্ন করে, কিন্তু জর্জিয়া উদ্ধার এবং পারস্যকে তা প্রত্যার্পণের কোনো শর্ত না থাকে পারস্যের ফতে আলী শাহ ফ্রান্সের সাথে সম্পর্ক ছিন্ন করে। ফরাসি রাষ্ট্রদূত গার্ডেনি স্বদেশে প্রত্যাবর্তন করলে পারস্য হতে ফরাসি প্রভাব বিলুপ্ত হয়। 19বিংশ শতকে ব্রিটেন ভারতে তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করে। পারস্য উপসাগরী ভারতে আসার একটি প্রশস্ত পথ, যে কারণে ব্রিটেন ভারত উপনিবেশের রক্ষা ব্যবস্থা মজবুত স্থায়ী রাখবার জন্য পারস্যের প্রভাব বিস্তারে আগ্রহী হয়ে ওঠে এবং রাশিয়া সব ধরনের প্রয়াসে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এভাবে পারস্য দুই বৃহৎ শক্তির লক্ষ্যবস্তুতে পরিণত হয়। পারস্যের যে কোনো রাজনৈতিক পরিবর্তনে রাশিয়া, ব্রিটেন ও ফ্রান্স প্রতিক্রিয়া দেখা দিত। এই দেশগুলিতে প্রতিক্রিয়া দেখা দিত। পারস্য নিজেদের আত্মমর্যাদা রক্ষায় তাগিদে অবস্থার গুরুত্ব বুঝে ত্রিশক্তির মধ্যে উন্নততর শক্তির দিকে ঝুঁকে পড়ত। পারস্যের প্রাকৃতিক ও খনিজ সম্পদে
বৈদেশিক শক্তিকে পারস্য ভূমিতে আকর্ষণ করেন। সে কারণে রাশিয়া সর্বদাই পারস্যের প্রভাব প্রতিষ্ঠায় উৎসুক ছিল। ব্রিটিশ সরকার ভারতে যাতায়াত নিরাপত্তা করার জন্য পারস্যের প্রতি আকৃষ্ট ছিল। পারস্য ঊনবিংশ শতাব্দী ধরে বৃহৎ শক্তিবর্গের চক্রান্তে একটি ক্ষীয়মান শক্তিতে পরিণত হয়। নিজেদের অস্তিত্ব রক্ষার প্রশ্নে কখনো ফ্রান্সের সাথে, কখনো বা রাশিয়ার সাথে সন্ধিবদ্ধ হতে বাধ্য হয়। ঘন ঘন সন্ধি ও শর্তাবলীর বেড়াজালে পারস্য নিষ্পেষিত হতে থাকে এবং বিদেশি নির্ভরশীলতা বাড়তে থাকে। ইতিহাস পর্যালোচনা করে প্রতিভাত হয় যে পারস্যের প্রতি রাশিয়ার লোলুপ দৃষ্টি কখনো প্রশমিত হয়নি। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে রাশিয়া বিভিন্ন হতে পারস্যের ভূমির দিকে বিভিন্ন দিক থেকে পারস্যের ভূমির দিকে অগ্রসর হতে থাকে। সে একে একে শির দরিয়ার উপত্যকা অঞ্চল, বুখারা, সমরকন্দ, খিরা এবং তার্কম্যান দখলে নিয়ে যায় এবং সমগ্র মধ্য এশিয়া গ্রাস করে ফেলে। তুরস্কের পাশ্চাত্যের সম্প্রসারণ নীতি সম্পর্কে বলা যায়, মোহাম্মদ সুলাইমানের ইন্তেকালের পর হতে নীতির পরিবর্তন সহ অবস্থান ও শান্তির নীতি গ্রহণ করেন। কিন্তু পাশ্চাত্য শক্তিবর্গ তুরস্কের এহেন ভদ্র নীতিকে দুর্বলতা প্রতিপন্ন করে শান্তিপূর্ণ সুলতানের রাজ্যে আক্রমণ করত। কারণে অকারণে বিশাল তুর্কি সাম্রাজ্যের নানা অংশে বিদ্রোহীদের ইন্ধন দিয়ে সুলতানের শক্তি খর্ব করতে সচেষ্ট থাকত। প্রাচ্য প্রশ্নে মহান পিটার হতে শুরু করে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত রাশিয়ার নীতি ছিল তুরস্কে বহুধা বিভক্ত করে নিজের প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত রাশিয়ার নীতি ছিল তুরস্ককে বহুধা বিভক্ত করে নিজের সীমানা বর্ধিত করা। তার এই সাম্রাজ্য বিস্তার নীতি বরাবর তুরস্ককে তার সাথে যুদ্ধে ব্যস্ত থাকতে হতো। ঊনবিংশ শতকে রাশিয়া তুরস্কের অখণ্ডতা বিনষ্ট কনস্টান্টিনোপল অধিকার ভুক্তির জন্য আগ্রহী ওঠে, কিন্তু ইংল্যান্ড ও ফ্রান্স তদীয় স্বার্থে বাদ সাধে রাশিয়া আর অভিলাষ সফল হতে দেয়নি। অস্ট্রিয়া রাশিয়ার উদ্দেশ্য ছিল ইউরোপীয় ভূখণ্ড হতে তুর্কিদের অপসারণ করা। রাজ্য বৃদ্ধিকরণ নীতিতে উদ্বুদ্ধ হয়ে অস্ট্রিয়া তুরস্ক সাম্রাজ্যের সাথে বৈরীভাব পোষণ করত। 1761 সনে সিস্টোভার সন্ধিসমূহ অস্ট্রিয়ার আক্রমণাত্মক নীতির ফলে সম্পাদিত হয়। যা হোক, রাশিয়ার উত্তেজনায় বলকান অঞ্চল, প্ল্যান স্লাভনিক আন্দোলন, জোরদার হয়ে উঠলে অস্ট্রিয়া ভীত হয়ে তুরস্কের সাথে মিত্রতা বন্ধনে আবদ্ধ হয়। এদিকে প্রথম দিকে ব্রিটেনের সাথে তুরস্কের সম্পর্ক ভালো না থাকে। প্রাচ্য প্রশ্নে রাশিয়ার সাথে প্রতিদ্বন্দ্বিতা হেতু ব্রিটেন ও তুরস্কের মধ্যে প্রীতির সম্পর্ক গড়ে ওঠে। ব্রিটেন সর্বদা তুরস্কের অখণ্ডতা বজায় রাখতে ও তুরস্ককে শক্তিশালী দেখতে আগ্রহান্বিত থাকলেও শেষ পর্যন্ত তার অখণ্ডতা রক্ষা করতে পারেনি। ষষ্ঠদশ সপ্তদশ শতকে ফ্রান্স, জার্মানি কারোর সাথে তুরস্কের সম্পর্ক ভালো ছিল না। বিসমার্কের সময় জার্মানির সাথে তুরস্কের সম্পর্ক ভালো ছিল। বস্তুত বার্লিন সন্ধির পর
ব্রিটেন উভয় তুরস্কের উন্নতি কামনা করতে এবং সম্ভব সকল প্রকার সাহায্য দান করে রাশিয়ার বিরুদ্ধে তুরস্ককে সততা শক্তিশালী করতে প্রয়াস পেত। মিশরে পাশ্চাত্য সম্প্রসারণ নীতি। ইউরোপীয় শক্তিবর্গ যখন মিশরের প্রতি আগ্রহী হয়ে উঠে, ঠিক তখনই মিশরে শাসক গোষ্ঠী প্রয়োজনে অপ্রয়োজনে প্রচুর অর্থের যোগান দিতে গিয়ে তাদের সাথে ঋণ চুক্তি সম্পাদন করে তাদের জন্য সে সুযোগ অবারিত করে দেয়। বিশেষ করে ব্রিটেন ও ফ্রান্সের নিকট হতে ঋণ গ্রহণের ফলে মিশরের অর্থনৈতিক ব্যবস্থা ইঙ্গো ফরাসি প্রভাব প্রতিষ্ঠিত হয়। কায়রো আলেকজান্দ্রিয়া রেল লাইন নির্মাণ, সুয়েজ খাল খননে ঋণের সমস্ত অর্থ ব্যয় করা হয়। ভবিষ্যৎ মিশরের জন্য খাল মারাত্মক হয়ে দাঁড়ায়। বিদেশিদের সুয়েজ খালে সুবিধা দান মিশরীয় স্বার্থকে দারুণভাবে ক্ষুণ্ণ করে। ইংরেজগণ সুয়েজ খালে নিজেদের প্রভুত্ব প্রতিষ্ঠার জন্য মিশরের অর্থনৈতিক দুরবস্থাকে কাজে লাগাতে থাকে। যা ব্রিটেন ও ফ্রান্স সুয়েজ খালে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে মিশর এক পর্যায়ে দিশেহারা হয়ে পরে। অর্থনৈতিক দুরবস্থা দূর করার জন্য তারা ব্রিটেনের দুজন অর্থনীতিবিদ প্রেরণের অনুরোধ জানায়। ব্রিটেন অর্থনীতিবিদ মিস্টার কেভকে মিশরে পাঠায়। কেভের নেতৃত্বে নানা সুপারিশমালার বেড়াজালে সংস্কারের নামে বাধ্য হয়ে অনেক মিশরীয় কর্মচারীকে বরখাস্ত করা হয়। এভাবে দেশের শাসনতন্ত্রে বিদেশিগণ সর্বেসর্বা হয়ে ওঠেন। মিশরের নুবার পাশার মন্ত্রিসভায় দুজন মন্ত্রী নিয়োগ পান। ফলে বিদেশিদের অর্থনৈতিক শাসন দৃঢ় হয় এবং অর্থ বিভাগের উপর তাদের অধিকার স্বীকার করে নেওয়া হয়। এ সমস্ত নীতির দরুন মিশরে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়। মন্ত্রিসভা ভেঙে উইলসনের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠিত হয়। এতেও পরিস্থিতি অনুকূলে না আসায় খেদিব ইসমাইল জার্মানিকে আমন্ত্রণ জানান এবং ইঙ্গো ফরাসি নাগফাস হতে মুক্ত হতে সচেষ্ট হন। ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার বিরোধিতা করে এবং 1879 সালে খেদিব ইসমাইলকে সিংহাসন ত্যাগ করতে বাধ্য করা হয়। শিক্ষার্থী, আজকের আলোচনা এ পর্যন্তই ছিল। আমরা এখানে একটা ক্রুসেডের চিত্র দেখছি। এবারে ধন্যবাদের পালা। তো ধন্যবাদ দেওয়ার আগে আবারও বলি, সুপ্রিয় বিদ্যার্থীরা, যে যেখানে যে অবস্থান করছো ভালো থাকো, বাড়িতে থাকো, সাবধানে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। একান্ত প্রয়োজনে বাইরে যেতে হলে অবশ্যই স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনেই বাইরে যাওয়া। আমরা দ্রুতই যেন আবার আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি এই প্রার্থনা সবাই মিলে করি। আর তোমরা সবাই বাসায় থাকো এবং আমাদের অনলাইন ক্লাস ভিডিওগুলো অত্যন্ত মনোযোগ সহকারে দেখো, এটাই আশা করি। সবাইকে ধন্যবাদ।